আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সারাংশ সারমর্মের বেসিক কনসেপ্টের ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা আজকের ক্লাসে সারাংশ সারমর্ম লেখার নিয়ম, কিভাবে আমরা কোন জিনিসগুলো মেনটেন করব, কোন জিনিসগুলো আমাদের চিন্তা করে বা কোন জিনিসগুলো আমাদের মাথায় রেখে আমাদের সারাংশ সারমর্ম লিখতে পারি এবং ভালো একটা নাম্বার পেতে পারি, সেগুলো সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের আলোচনা। তো সারাংশ সারমর্ম লেখার ক্ষেত্রে এই একটা টপিক আমাদের রিটেন পার্টের মধ্যে বা নির্মিত অংশের মধ্যে একটা টপিক যেটা সবচেয়ে সংক্ষিপ্ত এবং ছোট করে লিখতে হয়, ঠিক আছে? তো এটা লিখতেও সময় খুবই কম লাগে এবং যত সুন্দর করে ছোট কথার মধ্যে বা ছোট অংশের মধ্যে তুমি সুন্দর করে তোমার কথাগুলো গুছিয়ে বলতে পারবে, তুমি কিন্তু সুন্দর একটা নাম্বার পাবে। 10 নাম্বারে কিন্তু তুমি এই সারাংশ অথবা সারমর্মের মধ্যে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। যেমন অন্যগুলোর কথা যদি বলি, অনুচ্ছেদের কথা, ভাব সম্প্রসারণের কথা, অথবা তোমার চিঠিপত্রের কথা, সবগুলো কিন্তু মোটামুটি আকারে অনেক যথেষ্ট বড় বড়। কিন্তু একমাত্র একটা টপিক যেটা তুমি খুবই সংক্ষিপ্ত আকারে লিখলেও তুমি ওইগুলোর মতোই নাম্বার পাবা যেগুলো তোমার অন্যান্য টপিকগুলো রয়েছে। তো আমরা একটু দেখি যে কিভাবে আমরা একটু সুন্দর করে সারমর্মটা লিখতে পারি। আমাদের সর্বপ্রথম সারাংশ বলতে মেইনলি কি বোঝায়? কোনো লেখার মূল বিষয়বস্তু বা বক্তব্যকে সাবলীল ভাষায় ও সংক্ষিপ্ত রূপে উপস্থাপনের যে প্রক্রিয়া, তাই সারাংশ। অর্থাৎ সারাংশ লেখার জন্য আমাদেরকে একটা অনুচ্ছেদ আকারের একটা অংশ দিয়ে দেওয়া হবে, একটা বড় লেখা দিয়ে দেওয়া হবে, যেটাকে আমাকে ওইটাকে সংক্ষিপ্ত করে লিখতে বলা হবে। যে এই যে তোমাকে একটা প্যাসেজ দিয়ে দিলাম, তোমাকে একটা তোমাকে অনুচ্ছেদ দিয়ে দিলাম, এই অনুচ্ছেদটা পড়ে তুমি অ্যাকচুয়ালি কি বুঝতে পারছো, তোমার মনের ভাবটা তুমি 2 থেকে 3টা বাক্য বা 3টা থেকে 4টা বাক্যের মধ্যে তুমি আমাকে বুঝায় বলো, যেটাকে আমরা সামারি বলতে পারি, ঠিক আছে? এটা সারাংশ গেল। আর সারমর্ম কি? কোনো কবিতা বা ভাবসম্পন্ন রচনায় মূল ভাব বা উদ্দেশ্যকে সংক্ষিপ্ত রূপে উপস্থাপনের প্রক্রিয়া তোমার সারমর্ম হবে, এটা সারাংশ না। আচ্ছা, তার মানে কোনো একটা কবিতা থাকবে, ওই কবিতার অংশটুকু বা ওই কবিতার লাইনগুলো, বা ধরলাম 8টা বা 10টার মতো লাইন দেওয়া আছে, ওই কবিতাটা পড়ে তুমি অ্যাকচুয়ালি কবিতার মূল ভাবটা বুঝতে পেরেছো কিনা এবং কি বুঝতে পেরেছো সেটা তোমাকে সংক্ষিপ্ত 3 থেকে 5 লাইনের মধ্যে লিখে দেওয়ার যে ব্যাপারটা, সেটাই আমাদের সারমর্ম। তারা সারাংশ সারমর্ম সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এবার সারাংশ সারমর্ম লেখার নিয়মের মধ্যে প্রথমত সারাংশ সারমর্ম লেখার নির্ধারিত অংশটি বারংবার পড়ে মূল বক্তব্য যথার্থভাবে শনাক্ত করতে হবে। অর্থাৎ সারাংশ সারমর্ম লেখার যে অংশটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, যদি তুমি সারাংশ অ্যান্সার করো তাহলে সেক্ষেত্রে যে অনুচ্ছেদটা দেওয়া হয়েছে, আর সারমর্ম যদি অ্যান্সার করো সেক্ষেত্রে তোমার যে কবিতাটা দেওয়া হচ্ছে, বারবার পড়ে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি বোঝাতে চাওয়া হয়েছে বা কি বলতে চাওয়া হচ্ছে, আমাকে কি বুঝতে বলা হচ্ছে, এই জিনিসটা ভালো করে বুঝে তারপর তোমাকে অ্যান্সার করতে হবে। একদম হুট করে একবার রিডিং পড়ে কিন্তু ঠাস করে লেখা শুরু করে দেওয়া যাবে না। 3 থেকে 5 বাক্যের মধ্যে সারাংশ বা সারমর্ম সীমিত রাখতে হবে। এই জিনিসটা অনেকেই তোমরা খেয়াল করো না বা জিনিসটা তোমরা খুব একটা গুরুত্ব দাও না, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সারাংশ সারমর্মের কোয়ান্টিটি। আমি কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট পেয়েছিলাম এরকম, যে ভাব সম্প্রসারণ বলো, চিঠিপত্র বলো, প্রতিবেদন বলো, রচনা বলো, প্রত্যেকটা অনেক বড় বড় জিনিস আর কি, লিখতে যথেষ্ট সময়ও লাগে, প্লাস তোমার 2 পৃষ্ঠার কমে কোনো কিছু লেখা যায় না। তো যখন ওকে সারাংশ লিখতে দেওয়া হয়েছে, ও সারাংশ লিখছে 2 পৃষ্ঠা। তো তখন ওকে জিজ্ঞেস করছিলাম, সারাংশ এত বড় লিখছো কেন? তখন বলতেছে যে সারাংশের মধ্যে তো 10 মার্ক, তো লিখবো যখন কম লিখবো কেন? আমাকে এই অ্যান্সারটা দিয়েছিল। তো এইখানে কিন্তু তোমাকে 2টা গোল্লা দিয়ে দিবে, ঠিক আছে? কারণ সারাংশ সারমর্ম কখনোই বড় করে লেখার জিনিস না, এটার নামই সার অংশ, সংক্ষিপ্ত অংশ। সারমর্ম তোমার সংক্ষিপ্তভাবে মর্ম প্রকাশ করতে বলা হয়েছে, তার মানে এটার সাইজ হবে খুবই সংক্ষিপ্ত। 3 থেকে 5 বাক্যের উপরে একটা শব্দও লেখা যাবে না, এবং যদি বাক্য হিসাব করো সেক্ষেত্রে তোমার 4 থেকে 5 বাক্যের মধ্যে তোমাকে অবশ্যই সারাংশ সারমর্ম দি এন্ড করে দিতে হবে, এখানেই শেষ, ঠিক আছে? এটা বড় করে লেখা জিনিস না, এটা ছোট করে সুন্দরভাবে বোঝানোর জিনিস। ভাবের পুনরাবৃত্তি করা যাবে না, একই কথা বারবার লেখা যাবে না। যেহেতু তোমার এই জিনিসটার আকারই ছোট, সেক্ষেত্রে তোমার একই কথা বারবার লেখার বা একই শব্দ বারবার ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। লেখার ভাব অক্ষুণ্ণ রেখে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হবে। অর্থাৎ লেখার ভাব অক্ষুণ্ণ রাখতে হবে এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হবে। লেখার মান কিন্তু চেঞ্জ হওয়া যাবে না, ঠিক আছে? সুন্দর করে জিনিসটাকে প্রেজেন্ট করতে হবে অল্প ভাষার মধ্যে, এবং যাতে পুরো জিনিসটাই তোমার এই 2-3 বাক্য পড়ে বোঝা যায় যে এই জিনিসটা এইভাবে বোঝানো হয়েছে। এরপরে লাস্ট আমাদের কি বলা হয়েছে? লেখকের ভাষা অনুকরণ না করে নিজের ভাষায় সাবলীলভাবে বক্তব্য উপস্থাপন করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা অনেকেই বোঝে না বা বোঝার চেষ্টা করে না, বা জিনিসটা হয়তো খুব একটা গুরুত্ব দেয় না। এখানে বলা হয়েছে যে লেখকের ভাষা অনুকরণ না করে, অর্থাৎ তোমাকে যে অনুচ্ছেদটা দেওয়া হয়েছে, অর্থাৎ যে সারাংশ লেখার জন্য যেই প্যারাটা দেওয়া হয়েছে, এখানের অনেক কথা অনেকে মনে করে কি যে ভিতর থেকে 2-3টা লাইন তুলে দেয় তাহলে হয়তো টিচার বুঝবে না, তাই এটাই তো সারাংশ। কিন্তু ব্যাপারটা এরকম না, তোমার পুরোটা প্যাসেজ পড়ার পরে, পুরোটা সারাংশ পড়ার পরে তুমি মূল ভাবটা তোমার মতো করে গুছায় লিখবা। সেখানে কোনো লাইন কিন্তু ডিরেক্টলি তুলে দেওয়া যাবে না। এই যে কাজটা অনেকেই আমরা সামারি লিখতে গেলে করি, যে হয়তো আমরা গুছায় লিখতে পারি না বা হয়তো
ওইভাবে গুছানোর মতো হচ্ছে অনেকের থাকে না, মানে বোঝাতে পারে না অনেকে। তো সেক্ষেত্রে করে কি যে প্রথম থেকে একটা লাইন তুলে দিল, মাঝখান থেকে আরেকটা লাইন তুলে দিল, লাস্টের দিক থেকে আরেকটা লাইন তুলে দিল, এরকম করে সে সামারি লিখে ফেললো। কিন্তু এটা তো সামারি হয় না, কারণ এখান থেকে তুমি একটা লাইন ডিরেক্টলি কপি পেস্ট করে দিয়ে দিছো। তো সেটা তো তোমার অবশ্যই ওই পুরোটা প্যাসেজের মূল ভাব হিসেবে প্রকাশ করছে না। সেখানে তুমি জাস্ট একটা জিনিস তুলে নিয়ে এসে জাস্ট জিনিসটা হচ্ছে খাতার মধ্যে বসায় দিলা। তো এই কাজগুলো একদমই বর্জনীয়, মানে কোনোভাবেই করা মানে যাবে না এই জিনিসগুলো। অবশ্যই তোমাকে পুরোটা পড়তে হবে। একবারের জায়গায় 2 বার পড়ো, 2 বারের জায়গায় 4 বার পড়ো, 4 বারের জায়গায় 5 বার পড়ো, পড়ে সুন্দর করে জিনিসটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমার কি লেখা দরকার। এরপরে তুমি তোমার মতো করে জিনিসটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর সারমর্মটা লিখো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই লাইনটার ব্যাখ্যা। এখন হচ্ছে আমরা দেখাই যে সারমর্ম লেখার ক্ষেত্রে আমরা কোন জিনিসগুলো হচ্ছে খেয়াল করব বা কিভাবে আমরা লিখতে পারি, কারণ সারমর্ম লেখার ক্ষেত্রে অনেকে এই জিনিসটা ভুল করে। আচ্ছা, এখান থেকে আমরা ধরলাম প্রথম যে সারাংশটা আছে আমাদের, এ কথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি হচ্ছে আমাদের জাতীয় জীবনে উন্নয়নের গতিকে শ্লথ করছে। আছে এই সারাংশটা ধরো আমাদের পরীক্ষার মধ্যে আসছে, আমি এখন এটা অ্যান্সার করব। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই সারাংশটার প্রথম 2 থেকে 3টা শব্দ এ কথা নিশ্চিত যে এবং লাস্টের 3টা শব্দ বিশাল জনশক্তির অপচয় ঘটানো, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। আমি তোমাদেরকে লিখে বোঝাচ্ছি যে কিভাবে লেখা দরকার। সর্বপ্রথম আমাদের লিখতে হবে হচ্ছে নাম, মানে কত নাম্বার অংশ, ধরলাম 2 নাম্বার পয়েন্ট, 2 নং প্রশ্নের উত্তর। এটা হচ্ছে সারাংশ লিখবো, যেহেতু আমাদের এটার অ্যান্সার হচ্ছে তো ক নাম্বার, ঠিক আছে? এরপর আসো হচ্ছে আমরা কি লিখবো, এ কথা নিশ্চিত যে, এ কথা নিশ্চিত যে ডট 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 ডট, এখানে একটা ডট 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 ডট, এরপর লাস্টে দিয়ে ডট 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 দিয়ে আমরা এরপরে কি বললাম, বিশাল জনশক্তির অপচয় ঘটানো। এটাই হচ্ছে আমাদের এখানে শেষ, ঠিক আছে? বিশাল জনশক্তির অপচয় ঘটানো, বিশাল জনশক্তির অপচয় ঘটানো, এখানে আমার লাইন শেষ। এই যে অংশটা নীলকালি দিয়ে লিখেছি, এই অংশটুকু কিন্তু অবশ্যই নীলকালি দিয়ে লিখতে হবে, মানে শুরুটা করতে হবে এইভাবে। এরপরে যেহেতু এটা আমরা সারাংশ লিখছি, সারমর্ম না, আমরা এখন ভিতরে লেখাতে চলে আসব সারাংশ। এই শব্দটা লিখলাম, লেখার পর আমরা এখন আমাদের কালো কালিতে শিফট করব, ঠিক আছে? যে আমরা আমাদের যেই কথাই লিখি না কেন, এখানে হচ্ছে আমরা লেখা শুরু করব। প্রথম লাইন গেল, 2 নাম্বার লাইন গেল, 3 নাম্বার লাইন গেল, 4 নাম্বার লাইনের মাঝখানে এসে শেষ করে দিলাম, বা 4 নাম্বার লাইন পুরোটা শেষ করলাম। এই হচ্ছে আমাদের সারাংশ লেখার পুরোটা নিয়ম, ঠিক আছে? আমরা যখন শুরু করব আমাদের নাম্বারটা অবশ্যই নীলকালি দিয়ে হবে। এরপরে যে সারাংশটা লিখতে চাচ্ছি, আমাকে প্রথম থেকে 2 থেকে 3টা শব্দ বা 4টা শব্দ আমরা লিখে এরকম ডট ডট দিয়ে বুঝাবো যে আমি পুরোটা লিখি নাই, ভিতরে আরও কথাবার্তা আছে। এখন পুরোটা লিখতে গেলে তো আমার অনেক সময় লাগবে। তো ওই প্রথম অংশের 2 থেকে 3টা শব্দ এবং শেষের অংশের 2 থেকে 3টা শব্দ দিয়ে আমাকে বোঝাতে হবে যে এই সারাংশটা আমি লিখতে চাচ্ছি বা যাচ্ছি এখন লিখতে, ঠিক আছে? আর ভিতরে এই ডট ডটগুলো দিয়ে বোঝাবো যে ভিতরে আরো অনেক কথা আছে, আপনি হয়তো জানেন বা আপনি পড়ে দেখেন ভিতরে কি কথা আছে, আমার তো লেখার সময় নেই। আর এরপরে হচ্ছে আমাদের এখানে সারাংশ শব্দটা লিখে আমাদের শুরু করতে হবে ভিতরের কথাবার্তা, যে এই সারাংশটার মূল কথা আমি এখানে সুন্দর করে লিখে দিলাম। এই হচ্ছে সুন্দর ফর্মেট। সেম টু সেম কাজ তোমরা করবা সারমর্মের ক্ষেত্রেও। প্রথম কবিতার লাইনটা লিখবা, এরকম 2-3টা এরকম ডট ডট দিবা, এরপর লাস্টের দিকে লাস্টের কবিতার লাইনটা লিখে এখানে সারাংশের জায়গায় হবে হচ্ছে আমাদের সারমর্ম শব্দটা, ঠিক আছে? সারমর্ম। আর বাকি একদম সেম জিনিসই থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। এইভাবে সুন্দর করে লিখবা। অনেকেই ভুলটা করে, যে ভুলটা হচ্ছে তোমার এখানে কিছুই লেখে না, এই ক নাম্বার দিয়ে সে লেখা শুরু করে দিচ্ছে। এটা কি সারাংশ লিখতেছে না সারমর্ম লিখতেছে? সারাংশ লিখলে কোনটার সারাংশ লিখতেছে, সারমর্ম লিখলে কোন কবিতার সারমর্ম লিখতেছে? এই জিনিসটা কিন্তু টিচারকে বোঝানোটা বা লেখাটা, মানে লেখার প্রেজেন্টেশনের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যখন তুমি সুন্দর করে এটা খাতার মধ্যে লিখবা, প্রথমে নীলকালি দিয়ে নাম্বার লিখলা, তারপরে কোন সারাংশটা লিখছো সুন্দর করে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিলা যে এই সারাংশটা আমরা লিখছি, এরপর সারাংশ শব্দটা লিখে তারপর হচ্ছে কালো কালি দিয়ে তোমরা লেখা শুরু করলা, খাতাটা দেখতেই সুন্দর লাগবে। আর খাতার সৌন্দর্য দেখা, মানে সৌন্দর্য বেশি বৃদ্ধি পেলে বা খাতাটা দেখতে ভালো লাগবে, কিন্তু টিচারের মন মানসিকতা ভালো থাকবে, তোমাকে সেখানে কিন্তু নাম্বারও ভালো দিবে, ঠিক আছে? কারণ পরিপাটি একটা খাতা দেখতেও কিন্তু ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের সারাংশ সারমর্ম নিয়ে একদম বেসিক কথাবার্তা, যা নিয়ে আমরা হচ্ছে এতক্ষণ আলোচনা করলাম। সকল কিছু নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং সারাংশ সারমর্মের মধ্যে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। A to Z সকল কিছু হচ্ছে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের এক ক্লাসের মধ্যে। তো আশা করবো আর কারো কোনো ধরনের সমস্যা থাকবে না। এই নিয়মগুলো যদি তোমরা সুন্দর করে ফলো করে লিখতে পারো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা সারাংশ সারমর্মের মধ্যে খুব ভালো একটা নাম্বার পাবা। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।